হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আমরা ইউপিএসসি 2021-এর জন্য সামগ্রিকভাবে প্রস্তুতি নিচ্ছি এবং বাংলা মিডিয়ামে। তো বাংলা মিডিয়ামের যারা ইউপিএসসি দিচ্ছ তারা ডেসক্রিপশন বক্সের যে লিঙ্ক রয়েছে সেখান থেকে গ্রুপে জয়েন করে নিতে পারো। সেখানে বিভিন্ন পিডিএফস এবং ক্লাস শিডিউল সমস্ত কিছু সেখানে কিন্তু পেয়ে যাবে। তো ইউপিএসসি 2021-এর জন্য প্রস্তুতি প্রথম পর্বেই কিন্তু এনসিইআরটি সমস্ত বইগুলো অবশ্যই পড়তে হবে, কারণ এনসিইআরটি হচ্ছে ইউপিএসসির বেস। ইউপিএসসি সিভিল সার্ভিসের সমস্ত পরীক্ষাতে সমস্ত পেপারে এনসিইআরটি কিন্তু বেস ধরা হয়। এখান থেকে প্রিলিমসের প্রশ্ন সরাসরি আসে এবং বেন্সের বিভিন্ন অ্যান্সার রাইটিংয়ের ক্ষেত্রে এখানে যে লিখন শৈলী, এখানে যে বিভিন্ন ধরনের ইনফরমেশন, সেখান থেকে কিন্তু সরাসরি প্রশ্ন আসতে দেখা যায়। তো আজকে আমি এনসিইআরটি ক্লাস 12 পলিটিক্যাল সায়েন্সের পার্ট 2 এই বইটা থেকে আলোচনা করব, ফার্স্ট চ্যাপ্টার। তো এই বইটাতে কি কি রয়েছে আমরা দেখে নেব। প্রথমে কন্টেন্টটা দেখে নেব। এখানে মোট 9টা চ্যাপ্টার রয়েছে এবং এখানে কিন্তু এই বইটা আমি প্রথমে কেন ধরছি তার কারণ হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্স লাভের পর থেকে ভারতবর্ষের ইতিহাসটা, ভারতবর্ষের পলিটিক্যাল হিস্ট্রিটা কেমন ছিল, এখানে কিন্তু সেটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। অত্যন্ত ইন্টারেস্টিং একটা বই, প্রত্যেকের এটা পড়া উচিত। সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট হোক বা না হোক, এটা কিন্তু প্রত্যেকের জানা উচিত। ভারতবর্ষ স্বাধীনতার পর ঠিক কীভাবে চড়াই উতরাই পেরিয়ে এসে বর্তমান অবস্থায় অবস্থান করছে, এটা কিন্তু প্রত্যেকের জানা প্রয়োজন। খুব ইন্টারেস্টিং বই, সেজন্য আমি প্রথম এটা শুরু করলাম। অবশ্যই পড়তে হবে আমাদের। এখান থেকেও সরাসরি প্রশ্ন আসতে দেখা যায়। এখানে শুধুমাত্র পলিটিক্যাল হিস্ট্রি নয়, ইকোনমিক হিস্ট্রি এবং আরও অন্যান্য বিষয় সম্পর্কে কিন্তু আমরা জানতে পারব। তো প্রথম যে অধ্যায়টা রয়েছে, চ্যাপ্টার 1, চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং। একটা দেশ তৈরিতে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়েছিল স্বাধীনতার পরে, ঠিক স্বাধীনতার পর মুহূর্তেই কি কি চ্যালেঞ্জ ছিল ভারতবর্ষের সামনে একটা দেশ হিসেবে উঠে আসার। অনেকে প্রেডিক্ট করেছিলেন যে ভারতবর্ষ এই যে এতগুলো বৈচিত্র্য, এতগুলো রাজ্য একত্রিত হয়েছে, এটা বেশি দিন কিন্তু টিকবে না, ভেঙে যাবে। বিভিন্ন চারিদিকে রিজনালিজম মাথাচাড়া দেবে এবং আস্তে আস্তে কিন্তু নেশনটা ভেঙে যাবে, এই ভারতবর্ষ থাকবে না। বিশেষজ্ঞরা এটা প্রেডিক্ট করেছিলেন, অনুমান করেছিলেন। তো এরকম নানান দিক থেকে নানা চ্যালেঞ্জ ভারতবর্ষের সামনে ছিল। আমরা কল্পনা করতে পারি 1947 সাল, সদ্য পার্টিশন হয়েছে, বহু মানুষ মারা গেছেন, চারিদিকে চরম দরিদ্র, ইংরেজরা লুটপাট করে নিয়ে চলে গেছে। সমস্ত দিক থেকে ভারতবর্ষ কিন্তু সেই সময় পিছিয়ে পড়েছে। তো সেই রকম পরিস্থিতি থেকে ভারতবর্ষ কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলো এবং ধীরে ধীরে তার পরিবর্তনটা কিভাবে হলো, কোন দিকে নেশনটা গেল, কোন কোন ডিসিশনের জন্য সেটা ভালো হয়েছিল বা খারাপ হয়েছিল, সমস্ত কিছু, এই যে পলিটিক্যাল পুরো বিষয়টা দারুণ ইন্টারেস্টিং এবং এখানে কিন্তু আমরা সেটা জানতে পারবো পরপর চ্যাপ্টার ওয়াইজ। তো প্রথম চ্যাপ্টার চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং আজকে আমি শুরু করছি। এই চ্যাপ্টারে কী কী রয়েছে একেবারে পুঙ্খানুপুঙ্খ আমাদের পড়তে হবে। খুব ইন্টারেস্টিং লেখাগুলো থাকে প্রত্যেকটা এনসিইআরটি বইতেই, খুব ডিটেলসে নানান দিক নিয়ে আলোচনা করা হয়। যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে জিনিসটা আমাদের ধরতে হবে, আমাদের কিন্তু মেন্স অ্যান্সার রাইটিংয়ে দারুণভাবে কাজে দেবে প্রত্যেকটা বই। তো আমরা পুঙ্খানুপুঙ্খ এখানে জানব। ইন দিস চ্যাপ্টার, দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স ইন দ্য লাইফ অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়ার ফুল অফ চ্যালেঞ্জেস। প্রচুর চ্যালেঞ্জ ছিল প্রথম কয়েকটা বছর সমস্ত দিক থেকে। সাম অফ দ্য মোস্ট প্রেসিং ওয়ান্স কনসার্ন ন্যাশনাল ইউনিটি অ্যান্ড টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, যেটা আমি মাত্র বললাম। ন্যাশনাল ইউনিটি যেটা ছিল সবচেয়ে প্রধান, কারণ প্রত্যেকটা প্রিন্সেলি স্টেট তারা ভারতবর্ষে যোগ দিয়েছে, অনেক প্রিন্সেলি স্টেট যোগ দিয়েছে, 552টা প্রিন্সেলি স্টেট ছিল, তারা যোগ দিয়েছে ভারতবর্ষে। চারজন দিতে চায়নি, তাদের নানাভাবে বাধ্য করানো হয়েছে পরবর্তী সময়। তো এই যে ইন্টিগ্রিটিটা বজায় রাখা, এটা কিভাবে করা হবে, সেটা প্রথম চ্যালেঞ্জ ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল। We begin the story of politics in India since its independence by looking at how three of these challenges of nation building were successfully negotiated in the first decade after 1947. তো এখানে
তিনটে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা আছে। তো এখান থেকে ইউপিএসসি সরাসরি কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে প্রথম এই যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলো কী ছিল এবং সেখান থেকে কিভাবে ভারতবর্ষ বেরিয়ে এসেছিল। এটা কিন্তু সরাসরি প্রশ্ন আসতে পারে মেন্সের ক্ষেত্রে। আর প্রিলিমসে তো বিভিন্ন ইনফরমেশন থেকে ডাইরেক্ট প্রশ্ন হতেই পারে। তো কী কী ছিল? Freedom come with partition, which resulted in large-scale violence and displacement and challenged the very idea of a secular India. চারিদিকে একটা ভায়োলেন্স হয়েছিল নানানভাবে চরমভাবে, কিন্তু সমস্ত দিকে পার্টিশনের পর থেকে বিভিন্ন বাউন্ডারিতে যারা যে সমস্ত লোকজন থাকতেন প্রচুরভাবে প্রচুর লোক মারা গিয়েছিল, নানা রকম হিংসা হয়েছিল সেখানে। তো নানান দিক থেকে সেই অবস্থা থেকে কীভাবে বেরিয়ে আসা যাবে সেটা ছিল, এবং সেকুলার ইন্ডিয়া কীভাবে স্থাপন করা যাবে সেটা একটা চ্যালেঞ্জ ছিল। নেক্সট, দ্য ইন্টিগ্রেশন অফ দ্য প্রিন্সেলি স্টেট ইন্টু ইন্ডিয়ান ইউনিয়ন নিডেড আর্জেন্ট রেজলিউশন। খুব দ্রুত এটা প্রয়োজন ছিল যে সমস্ত প্রিন্সেলি স্টেটগুলোকে একত্রিত করে রাখা। দ্য ইন্টারনাল বাউন্ডারিজ অফ দ্য কান্ট্রি নিডেড টু বি ড্রন afresh to meet the aspirations of the people who spoke different languages. যারা ভিন্ন ভাষাভাষী মানুষ রয়েছেন তাদেরকে তাদের জন্য একটা বাউন্ডারি রিঅর্গানাইজেশনের প্রয়োজন ছিল। কারণ ভারতবর্ষে প্রচুর ছোটো 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 প্রিন্সেলি স্টেট যোগ দিয়েছে, ব্রিটিশ ইন্ডিয়ার পোর্শন রয়েছে নানানভাবে। তো সেখানে মানুষ ভাষাগত দিক থেকে প্রত্যেকে আলাদা, এক একটা জোনে এক এক রকম ভাষা বলা হয়। তো সেই জোন ওয়াইজ আলাদা আলাদা বাউন্ডারি তৈরি করা সেটাও একটা প্রয়োজন হিসেবে দেখা দিয়েছিল, যেটা আমরা পরবর্তী সময়ে বিভিন্ন কমিটি দেখতে পাই। জেভিপি কমিটি ছিল, ফজল আলী কমিটি লাস্ট যেটা তৈরি হয়েছিল। তো সেই সমস্ত বিষয়গুলো, এই তিনটে চ্যালেঞ্জকে কিন্তু এখানে ধরা হচ্ছে। প্রথম হচ্ছে কি, প্রথম চ্যালেঞ্জ কি, এই যে পার্টিশনের পর সেকুলার ইন্ডিয়া কীভাবে রাখা হবে এবং ভায়োলেন্সটাকে কী করে কন্ট্রোল করা হবে, এটা ছিল প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ কী ছিল? ইন্টিগ্রেশন অফ প্রিন্সেলি স্টেট। তৃতীয় চ্যালেঞ্জ কী ছিল? রিঅর্গানাইজেশন অফ বাউন্ডারি। তো এই তিনটে চ্যালেঞ্জ। ইন দ্য next two chapters we shall turn to other kinds of challenges faced by the country in this early phase. তো পরবর্তী সময় আরও যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এখানে বলা রয়েছে, আচ্ছা এখানে কি বলছে, Hindus and Muslims in Kolkata in 1947 marked the end of communal violence by jointly flying the flag of India and Pakistan from trucks patrolling the city. This rare photograph captured the joy of freedom and the tragedy of partition in India and Pakistan. 1947 সালে এখানে একটা চিত্র দেয়া রয়েছে যেখানে ভারত এবং পাকিস্তানের এই যে পতাকা খুব গুরুত্বপূর্ণ, খুব সিম্বল রয়েছে, এটাকে একসাথে কিন্তু ওড়ানো হচ্ছে কলকাতাতে। হিন্দু এবং মুসলিম পাশাপাশি থেকে যাবে, মার্কড অফ এন্ড অফ কমিউনাল ভায়োলেন্স। তো এই যে কমিউনাল ভায়োলেন্স হয়েছিল আমরা জানি 1946 সালে ডিরেক্ট অ্যাকশন ডে 16th অক্টোবর 1946 গ্রেট ক্যালকাটা কিলিং। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসা, সেই যে একটা কমিউনাল ভায়োলেন্স থেকে বেরিয়ে আসা, বেরিয়ে এসে পাশাপাশি থেকে একসাথে শপথ নেওয়া যে এই পরবর্তী সময়টা আরও ভালো হবে, তো সেই জায়গাটা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এই চিত্রের মাধ্যমে। তো খুবই গুরুত্বপূর্ণ, এই সিম্বলগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখান থেকে কিন্তু মূল চ্যাপ্টারটা শুরু হচ্ছে। চ্যালেঞ্জেস ফর দ্য নিউ নেশন। At the hour of midnight on 15th August 1947, India attained independence. Jawaharlal Nehru, the first Prime Minister of Free India, addressed a special session of the Constituent Assembly that night. This was the famous tryst with peace that you are familiar with. তো ভারতবর্ষ ভেঙে পাকিস্তান আসছে, 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করছে, 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করছে। তো এখানে জওহরলাল নেহেরু কী করছেন, প্রথম প্রাইম মিনিস্টার যিনি ভারতবর্ষে, তিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা চলছিল, যেটা তখনও কন্টিনিউ ছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ সংবিধান সভা, যেটা তৈরি হচ্ছে 1946-এ ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী তৈরি হচ্ছে। প্রথম সেশন বসছে 9th ডিসেম্বর। তো সেই ক্যাবিনেট সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু তখনও চলছে, কারণ
সংবিধান আসছে কবে? 1949 26 নভেম্বর সংবিধান খসড়া তৈরি কমপ্লিট হচ্ছে এবং যেটা গৃহীত হচ্ছে 1950 26 জানুয়ারি। তো তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু চলছে, সেই জন্য একটা স্পেশাল সেশন ডাকা হচ্ছে, জওহরলাল নেহরু ডাকছেন এবং সেখানে তিনি স্পিচ দিচ্ছেন, যেটাকে বলা হচ্ছে ট্রাইস্ট উইথ ডেস্টিনি। খুব গুরুত্বপূর্ণ, এখানে একটা ইনফরমেশন আমরা পাচ্ছি। ট্রাইস্ট উইথ ডেস্টিনি স্পিচ কখন দেওয়া হলো? এটা দেওয়া হলো এই দিন, যেদিন ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা যেদিন লাভ করলো ভারত, সেদিন জওহরলাল নেহরু দিলেন সেই স্পিচটা। দিস ওয়াজ দ্য মুভমেন্ট ইন্ডিয়ানস হ্যাড বিন ওয়েটিং ফর। তো এটার জন্য সকলে অপেক্ষা করছিল অবশ্যই স্বাধীনতার জন্য। ইউ হ্যাভ রেড ইন ইউর হিস্ট্রি টেক্সট বুক দ্যাট দেয়ার আর মেনি ভয়েসেস ইন আওয়ার ন্যাশনাল মুভমেন্টস। তো আমাদের ন্যাশনাল মুভমেন্টসের অনেক সমস্ত কিছু স্টোরি সেটা আমরা ইতিহাসে পড়েছি। বাট দেয়ার ওয়ার টু গোলস অলমোস্ট এভরি ওয়ান এগ্রিড আপন। দুটো উদ্দেশ্য ছিল। ওয়ান, দ্যাট আফটার ইন্ডিপেন্ডেন্স উই শ্যাল রান আওয়ার কান্ট্রি থ্রু ডেমোক্রেটিক গভর্নমেন্ট। তো অবশ্যই আমরা এই ডেমোক্রেটিকটাকে নেব, আমরা কিন্তু গণতান্ত্রিক সরকার গঠন করব, গণতন্ত্র থাকবে আমাদের দেশে। এটা ছিল প্রথম গোল। দ্বিতীয় কী ছিল? অ্যান্ড টু, দ্যাট দ্য গভর্নমেন্ট উইল বি রান ফর দ্য গুড অফ অল, পার্টিকুলারলি দ্য পুয়ার অ্যান্ড দ্য সোশিয়ালি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ। সরকারটা কাদের জন্য মূলত হবে? যারা দরিদ্র, যারা হতদরিদ্র, যারা পিছিয়ে পড়া শ্রেণী, তাদের জন্য। নাও দ্যাট দ্য কান্ট্রি ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট, দ্য টাইম হ্যাড কাম টু রিয়েলাইজ দ্য প্রমিস অফ ফ্রিডম। তো এখন স্বাধীন হলো ভারত, তো এখানে ফ্রিডমের এই যে প্রমিসগুলো ছিল, এটাকে বাস্তবায়নের প্রয়োজন হলো। তো এই দুটো গোল ছিল সেই মুহূর্তে। দিস ওয়াজ নট গোয়িং টু বি ইজি। এটা খুব সহজ ছিল না। ইন্ডিয়া ওয়াজ বর্ন ইন ভেরি ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেস। খুব গুরুত্বপূর্ণ, খুব কঠিন একটা সময় কিন্তু ভারতবর্ষ তৈরি হয়েছিল। ইন্ডিয়া ওয়াজ বর্ন অর্থাৎ স্বাধীনতা লাভের পর যে ভারতবর্ষ নতুন একটা নেশন তৈরি হলো, তার কথা বলা হচ্ছে। পারাস নো আদার কান্ট্রি বাই দেন ওয়াজ বর্ন ইন আ সিচুয়েশন মোর ডিফিকাল্ট দ্যান দ্যাট অফ ইন্ডিয়া ইন 1947। 1947 ভারত স্বাধীনতা লাভের এই যে লাভ করলো, এই যে এত কঠিন পরিস্থিতি, এটা অন্য কোনো দেশের ক্ষেত্রে হয়নি। এত কঠিন পরিস্থিতি অন্য কোনো দেশের কাছে ছিল না। ফ্রিডম কাম উইথ দ্য পার্টিশন অফ দ্য কান্ট্রি। দ্য ইয়ার 1947 was a year of unprecedented violence and trauma of displacement. তো 1947 এই যে চরম ভায়োলেন্স হয়েছিল, চরম একেবারে, বিভিন্ন বইতে আমরা এগুলো পড়ে থাকি, বিভিন্ন পার্টিশনের নানান বই রয়েছে। তো সেখানে আমরা এই পড়লে আমরা চরম এই যে ভায়োলেন্স হয়েছিল, এই যে নরহত্যা হয়েছিল বলা যায়, এবং এই ডিসপ্লেসমেন্ট হয়েছিল, মানুষকে চলে যেতে হয়েছিল পার্টিশনের জন্য, একটা দেশ ছেড়ে অন্য দেশ, তার সমস্ত কিছু ফেলে রেখে। তো এই যে চরম একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটার কথা বলা হচ্ছে। ইট ওয়াজ ইন দ্য সিচুয়েশনস দ্যাট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া স্টার্টেড অন ইটস জার্নি টু অ্যাচিভ সেভারাল অবজেক্টিভস। তো অনেকগুলো অবজেক্টিভ ছিল, অনেকগুলো উদ্দেশ্য ছিল ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে। Yet the turmoil that accompanied independence did not make our leaders lose sight of multiple challenges that face the new nation. তো নতুন নতুন অনেক কিছু কিন্তু এখানে টার্গেট নিয়েছিল। তো এখানে খুব সুন্দর একটা ছবি দেওয়া রয়েছে, প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু স্পিকিং ফ্রম দ্য রেড ফোর্ট 15 আগস্ট 1947। 15 আগস্ট 1947 সালে জওহরলাল নেহরু কিন্তু রেড ফোর্ট থেকে স্পিচ দিচ্ছেন, যেটা প্রত্যেক বছর স্বাধীনতার দিন প্রত্যেক প্রধানমন্ত্রী করে থাকেন। সেটা প্রথমবার এখানে জওহরলাল নেহরু দিচ্ছেন, সেই চিত্রটা এখানে ধরা রয়েছে। আচ্ছা, এখানে জুলাই 1947 এই যে ঘোষণা হয়েছিল যে ব্রিটিশরা ভারত ছাড়ছে, সেটা এখানে দেওয়া রয়েছে। এন্ড অফ 200-year-old ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, রয়্যাল অ্যাসেন্ট টু ইন্ডিপেন্ডেন্ট বিল। তো ইন্ডিপেন্ডেন্ট বিলে কিন্তু সাইন হচ্ছে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট আসছে জুলাই 1947। দ্য স্টেটসম্যান দ্য হিন্দুস্তান টাইমসে এই খবরটা আসছে। টু ডমিনিয়ন ক্রিয়েটেড, ভারত এবং পাকিস্তান। আচ্ছা, মহাত্মা গান্ধী 14 আগস্ট 1947, মহাত্মা গান্ধী কি বলছে? সেই সময় উনি কলকাতায় চলে এসেছিলেন। টুমরো উই শ্যাল বি ফ্রি ফ্রম দ্য স্লেভারি অফ দ্য ব্রিটিশ ডমিনিয়ন, বাট অ্যাট মিডনাইট ইন্ডিয়া উইল বি পার্টিশনড। টুমরো উইল দাস বি আ ডে অফ রিজয়নিং অ্যাজ ওয়েল অ্যাজ মর্নিং। এটা বলছেন মহাত্মা গান্ধী। অর্থাৎ উনি পার্টিশনের কষ্টটাও তুলে ধরছেন এবং তার সাথে সাথে এই যে ভারতবর্ষ স্বাধীন হচ্ছে, তার আমরা যে স্লেভারি থেকে বেরিয়ে আসছি সেটা উনি বলছেন।
3 চ্যালেঞ্জেস। এখান থেকে মূল বিষয়টা শুরু হচ্ছে যে 3টে চ্যালেঞ্জ। ব্রডলি, independent India faced 3 kind of challenges. The first and immediate challenge was to shape a nation that was united. তো প্রথম হচ্ছে নেশনটাকে শেপ করা, অর্থাৎ yet accommodative of the diversity in our society. তো আমাদের দেশটাকে একটা নির্দিষ্ট শেপ দেয়া, একটা আকৃতি দেয়া, একটা দেশ হিসেবে তাকে আকৃতি দেয়া এবং ইউনিটিটাকে বজায় রাখা। অর্থাৎ এখানে মূল ইন্ডিকেশন যেদিকে সেটা বলা হচ্ছে যে সমস্ত প্রিন্সেলি স্টেট, সমস্ত রাজ্যগুলোকে নিয়ে একটা একত্রিত হয়ে যে ইউনিটি, সেই ইউনিটিটাকে রাখা, সারা দেশের সেই ইউনিটিটাকে বজায় রাখা, সেটা কিন্তু প্রথম ছিল চ্যালেঞ্জ। ইন্ডিয়া ওয়াজ আ ল্যান্ড অফ কন্টিনেন্টাল সাইজ অ্যান্ড ডাইভার্সিটি। তো ভারতবর্ষ একটা মহাদেশের মতো, এর আয়তন এবং এর বৈচিত্র্যের দিক থেকেও তাই। ইটস পিপল স্পোক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ফলো ডিফারেন্ট কালচার্স অ্যান্ড রিলিজিয়ন। নানান ভাষাভাষী লোক নানান ভাষা বলে, নানান কালচার রয়েছে, নানান ধর্ম রয়েছে তাদের। অ্যাট দ্য টাইম ইট ওয়াজ widely believed that a country full of such kinds of diversity could not remain together for long. তো এটা কিন্তু মানুষ বিশ্বাস করত, যারা বিশেষজ্ঞ ছিল তারা বিশ্বাস করত যে একটা দেশের পক্ষে এত রকম ডাইভার্সিটি নিয়ে কিন্তু বেশি দিন থাকা সম্ভব নয়। The partition of the country appeared to prove everyone's worst fears. তো পার্টিশনটা হয়েছিল প্রত্যেকের চোখের জলের মূল্য দিয়ে, কিন্তু পার্টিশনটা হয়েছিল। There were serious questions about the future of India. ভারতবর্ষের ক্ষেত্রে একটা সিরিয়াস প্রশ্ন ছিল অবশ্যই, উড ইন্ডিয়া সার্ভাইভ অ্যাজ এ ইউনিফাইড কান্ট্রি? ভারতবর্ষ কি একটা একত্রিত দেশ হিসেবে থাকতে পারবে, নাকি ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে? Would it do so by emphasizing national unity at the cost of every other objective? তো অন্যান্য যে সমস্ত অবজেক্টিভ রয়েছে সেখানে কি ন্যাশনাল ইউনিটিটাকেই জোর দেওয়া হবে? সেটা কি সম্ভব হবে ন্যাশনাল ইউনিটিটাকে বজায় রাখা আবার অন্যান্য উন্নতিও করা? এই দুটো কি সাইমালটেনিয়াসলি একসাথে করা সম্ভব? এটা ছিল একটা বড় প্রশ্ন। উড ইট মিন রিজেক্টিং অল রিজিয়নাল অ্যান্ড সাব ন্যাশনাল আইডেন্টিটিস? এই ইউনিটিটা যদি রক্ষা করা হয় তার মানে কি এরকম হবে যে সমস্ত রিজিওনাল এবং সাব ন্যাশনাল যে আইডেন্টিটিগুলো রয়েছে সেগুলোকেই নষ্ট করে দেওয়া হবে? যে কনফ্লিক্টটা এখনো পর্যন্ত হয়, যে প্রত্যেকটা রিজিয়নাল, অর্থাৎ আমরা বাঙালি, আমরা কি সারা ভারতবর্ষের জন্য একটা নিয়ম করে সমস্ত আমাদের বাঙালিত্বটাকে বর্জন করে দেব, নাকি আমরা আমরা ন্যাশনালিজমের সেই ধারণাটা সমগ্র দেশ এক, আমাদের পার্সোনাল কোনো আইডেন্টিটি নেই, সেই জিনিসটা চলে আসবো? এই যে দ্বন্দ্ব, এটা কিন্তু এখনো বজায় রয়েছে এবং এটা কিন্তু চিরকাল থাকবে। তো এই দ্বন্দ্বটা নিয়েই সমস্ত এলাকার সমস্ত ভাষাভাষীর সমস্ত মানুষের তাদের নিজস্বতা বজায় রেখে এই ডাইভার্সিটিটাকে বজায় রেখে কি ইউনিটিটা বজায় রাখা সম্ভব? এই প্রশ্নটাই তখন এসেছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যান আর্জেন্ট কোয়েশ্চেন, হাউ ওয়াজ ইন্টিগ্রেশন অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া টু বি অ্যাচিভড? কিভাবে কিভাবে এই ইউনিটিটা অ্যাচিভ করা হবে, কিভাবে ইন্টিগ্রেশনটা হবে কি করে? দ্য সেকেন্ড চ্যালেঞ্জ, তো প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ইউনিটি, ইউনিটির কথা বলা হচ্ছে এখানে। ইউনিটি কিভাবে থাকবে সেটা প্রথম চ্যালেঞ্জ। দ্য সেকেন্ড চ্যালেঞ্জ ওয়াজ টু এস্টাবলিশ ডেমোক্রেসি। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। আমরা বলে দিলেই হলো না এটা ডেমোক্রেটিক কান্ট্রি, এটাকে প্রতিষ্ঠা করতে হবে, ইমপ্লিমেন্টেশন করতে হবে। ইউ হ্যাভ অলরেডি স্টাডিড দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, you know that the constitution granted fundamental rights and extended the right to vote to every citizen. সংবিধান মৌলিক অধিকারের কথা বলে এবং প্রত্যেক সিটিজেনের ভোটের কথা বলে। ইন্ডিয়া অ্যাডপ্টেড রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি বেসড অন দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। তাহলে ইন্ডিয়ার ডেমোক্রেসিটা কীরকম? রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, অর্থাৎ আমরা সরাসরি তো পার্লামেন্টে যাই না, আমরা আমাদের একটা পার্টিকুলার এরিয়া থেকে একজন প্রতিনিধিকে আমরা পার্লামেন্টে যাই, পার্লামেন্টে পাঠাই। তো এটাই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, যেটা পার্লামেন্টারি ফর্ম রয়েছে গভর্নমেন্টের। These features ensure that the political competition would take place in a democratic framework. পলিটিক্যাল কম্পিটিশনটা একটা ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কে কিন্তু আসছে। পলিটিক্যাল কম্পিটিশন রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা পার্টির মধ্যে একটা কম্পিটিশন চলছে।
A democratic constitution is necessary but not sufficient for establishing a democracy. ডেমোক্রেসির জন্য একটা সংবিধান প্রয়োজন, কিন্তু সংবিধান থাকলেই কি ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হবে? এটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে বাস্তবে। দিস চ্যালেঞ্জ ওয়াজ টু ডেভেলপ ডেমোক্রেটিক প্র্যাকটিস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন। তো এটাই কিন্তু ডেমোক্রেটিক প্র্যাকটিসটাকে ডেভেলপ করতে হেল্প করেছিল। The third challenge was to ensure the development and well-being of the entire society and not only the some sections. Very, very important point. তো প্রথম হচ্ছে ইউনিটি, সেকেন্ড হচ্ছে ডেমোক্রেসি, থার্ড হচ্ছে সোশ্যাল ওয়েলবিং। সরকার কাদের জন্য আছে? মানুষের জন্য। ওয়েলবিং করতে হবে, কিন্তু সমস্ত স্তরে, সমাজের সমস্ত স্তরে সেই ওয়েলবিংটাকে পৌঁছাতে হবে। এটা কিন্তু এতদিন হতো না ব্রিটিশ সাম্রাজ্যে। এই জন্যই চাওয়া হয়েছিল যে ব্রিটিশরা চলে যাক, কারণ এখানে তো ওয়েলবিং ছিল না মানুষের। তারা তাদের সুবিধাজনক কাজ করতো, তারা এখান থেকে সম্পদ নিয়ে চলে যেত। কিন্তু এই যে সমস্ত মানুষের জন্য ভাবা, সরকার সমস্ত মানুষের জন্য ভাববে, তাদের জন্য করবে, এইটাই এটাকে প্রতিষ্ঠা করা। কারণ এতদিন পর্যন্ত এটা ছিল না, এটা ফার্স্ট টাইম আসছে ইন্ডিয়াতে। সেটাকে প্রতিষ্ঠা কীভাবে করা হবে, এটা ছিল থার্ড চ্যালেঞ্জ। হেয়ার এগেইন দ্য কনস্টিটিউশন clearly laid down the principle of equality and special protection to socially disadvantaged group and religious and cultural communities. এই জন্যই কিন্তু সংবিধানে যারা পিছিয়ে পড়া বর্গ রয়েছে, সামাজিক দিক থেকে যারা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ রয়েছে, ধর্মীয় দিক থেকে যারা, এবং কালচারাল কমিউনিটি যারা রয়েছে, যারা পিছিয়ে পড়া বর্গ, তাদের জন্য কিন্তু স্পেশালি ব্যবস্থা করা রয়েছে সংবিধানে। কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে ডিপিএসপিতে সরকারকে যে এদের জন্য কিছু করতেই হবে, এবং ফান্ডামেন্টাল রাইটসও কিন্তু সেখানে অনেক কিছু দেওয়া রয়েছে। The Constitution also set out the directive principle of state policy, the welfare goal that democracy policies must achieve. The real challenge now was to evolve effective policies for economic development and education and eradication of poverty. তো এখানে কি প্রয়োজন? নির্দেশ তো দেওয়া রয়েছে সরকারকে, কনস্টিটিউশন তো রয়েছে, সেখানে অনেক কিছু বলা রয়েছে, কিন্তু এখানে ইফেক্টিভ পলিসিস নিতে হবে, অর্থাৎ অর্থনৈতিক ডেভেলপমেন্ট করতে হবে, পভার্টিটাকে সরাতে হবে, দারিদ্র্যকে দূরীকরণ করতে হবে। নেক্সট, হাউ ডিড ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া রেসপন্ড টু দিস চ্যালেঞ্জেস? কীভাবে স্বাধীন ভারতবর্ষ এটাকে রেসপন্স করবে? ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া কীভাবে রেসপন্ড করবে? To what extent did India succeed in achieving the various objectives set out by the Constitution? কীভাবে যে অবজেক্টগুলো, যে উদ্দেশ্যগুলো সংবিধানে বলা রয়েছে, সেটা কি অ্যাচিভ হবে কীভাবে? সেটাই হচ্ছে প্রশ্ন। দিস এন্টায়ার বুক ইজ অ্যান অ্যাটেম্প্ট টু রেসপন্ড টু দিস কোয়েশ্চেন। তাহলে এই যে পুরো বইটা, এই যে ক্লাস 12-এর এই যে পুরো বইটা, এখানেই সেটাই বলা রয়েছে যে সংবিধানে যা বলা রয়েছে সেটা আমরা কীভাবে অ্যাচিভ করেছি, কোনভাবে কীভাবে 1947 থেকে যাত্রা শুরু করে ভারতবর্ষ বর্তমান সময় পর্যন্ত কিভাবে চলেছে, কোন রাস্তায় চলেছে, কী কী ডিসিশন সেখানে নেওয়া হয়েছে, কিভাবে পলিটিক্সগুলো বিস্তৃত হয়েছে, কতটা অ্যাচিভ করেছে, কতটা অ্যাচিভ করতে পারেনি, এই সমস্ত বিষয় কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা রয়েছে। In the first 3 chapters, we look at how the 3 challenges mentioned above were faced in early years after independence. প্রথমে আলোচনা করা হবে এই চ্যালেঞ্জগুলো তো কীভাবে ফেস করেছে ইন্ডিয়া। আচ্ছা, in this chapter, we focus on the first challenge of nation building and occupied center stage in the years immediately after independence. First challenge of nation building, যেটা ইন্টারস্টেজ ইয়ার ইমিডিয়েটলি আফটার ইন্ডিপেন্ডেন্স। তো ইন্ডিপেন্ডেন্সের পরেই কিন্তু সেন্টার স্টেজ নিয়ে নিয়েছিল কীভাবে, প্রথম চ্যালেঞ্জটা। উই বিগিন বাই লুকিং অ্যাট দ্য ইভেন্ট দ্যাট ফ্রম দ্য কনটেক্সট অফ ইন্ডিপেন্ডেন্স। প্রথমে আমরা দেখব এই সমস্ত ঘটনাক্রমগুলো। দিস ক্যান হেল্প আস আন্ডারস্ট্যান্ড হোয়াই দ্য ইস্যু অফ ন্যাশনাল ইউনিটি অ্যান্ড সিকিউরিটি বিকাম এ প্রাইমারি চ্যালেঞ্জ। এই ঘটনাগুলো দেখলে বোঝা যাবে কেন এটা প্রথম চ্যালেঞ্জ হিসেবে এলো, ইউনিটি এবং সিকিউরিটিটা at the time of independence. We shall then see how India choose to shape itself into a nation. তারপরে আমরা দেখব ভারতবর্ষ কীভাবে একটা নেশন হিসেবে উঠে আসছে, united by a shared history and common destiny. This unity had to reflect the aspirations of people across the different religions and deal with the disparities that existed among regional and different sections of the people. In the context, 2 chapters we shall try to challenge the establishing democracy and achieving economic development with equality and justice. আচ্ছা, এখানে আমরা স্ট্যাম্প দেখতে পাচ্ছি, রিপাবলিক অফ ইন্ডিয়া, জানুয়ারি 26, 1950।
These three stamps are issued in 1950 to mark the first Republic Day on 26 January 1950. What do you image that these stamps tell you about the challenges to new republic? If you were asked to design these stamps in 1950, which image would you have chosen? তো এখানে ইমেজ থেকে আমরা কি দেখতে পাচ্ছি? তো খুব গুরুত্বপূর্ণ এখানে যে সিম্বলগুলো দেয়া রয়েছে সেগুলো কিসের সিম্বল? এখানে আমরা দেখতে পাচ্ছি চরখা রয়েছে, হাল রয়েছে এবং লাঙল রয়েছে, গমের ছবি রয়েছে একটা, আর এখানে স্বাধীনতাটা সেলিব্রেট করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে লক্ষ্যগুলো, ইন্ডাস্ট্রি এখানে সেটা কুটির শিল্প হলেও ইন্ডাস্ট্রির দিকেই নজর দেওয়া রয়েছে। অর্থাৎ ইকোনমি কীভাবে রিভাইভ করবে, কীভাবে আমরা কৃষিক্ষেত্রকে উন্নত করতে পারবো এবং সমগ্র ভারতবর্ষকে কী করে আমরা ইন্টিগ্রেট করতে পারবো। তো এগুলো কিন্তু এখান থেকে বলা হয়েছে, বোঝা যাচ্ছে এগুলো কিন্তু এই জন্যই দেওয়া রয়েছে এখানে। তো এখানে ফয়েজ আহমেদ ফয়েজ, মোহাম্মদ আলী জিন্না এরা কি বলছে এখানে কিন্তু বলা রয়েছে। বার্থ অফ ইন্ডিয়ান রিপাবলিক, এখানে পার্টিশন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন, একদম পার্টিশন থেকে শুরু করা হয়েছে এবং পুরো অংশটা কিন্তু এখানে বলা রয়েছে। তো এই অংশটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখানে আমি ফার্স্ট পোর্শনটা আলোচনা করলাম এবং তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট অবশ্যই করবে। তাহলে আমি বুঝতে পারবো তোমাদের এটা ভালো লাগছে কিনা বা তোমরা কী ধরনের হলে তোমাদের সুবিধা হচ্ছে, তোমাদের অসুবিধা হচ্ছে, কোনগুলো তোমরা অবশ্যই তোমাদের রিকোয়ারমেন্টগুলো এগুলো অবশ্যই কিন্তু এখানে কমেন্ট করবে। তো আমি সেই মতো কিন্তু পরবর্তী ভিডিওগুলো এখানে আনবো এবং তোমরা অবশ্যই গ্রুপ জয়েন করে নিও। সেখানে কিন্তু সরাসরি সেখানে অনেক কিছু সেখানে বলতে পারবে এবং পিডিএফ বিভিন্ন সেখানে পেয়ে যাবে। তো এই অংশটা এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।